সাইলেন্ট কল প্রথম পর্ব। নিশি রাতের আহ্বান। দৃশ্যপট রাত 2টা। পুরনো বিশাল এক বাড়ি। বাড়ির ছাদে বসে 29 বছর বয়সী অর্ক, তার হাতে একটা পুরনো ডায়েরি নিয়ে। পাশেই তার স্মার্টফোন রাখা। বাইরে নীরবতা, কিন্তু ভেতরে এক চাপা অস্বস্তি। অর্ক তার পুরনো ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আনমনা হয়ে পড়েছিল। তার মন ছিল শান্ত, নিরিবিলি জীবনের খোঁজে। শহরের কর্কশ কোলাহল, নিরন্তর চাপ এবং যন্ত্রবৎ জীবন তাকে হাঁপিয়ে তুলেছিল। তাই তো চাকরি ছেড়ে হুট করেই চলে আসা এই পুরনো দাদুর বাড়িতে। এই বাড়িতেই তার ছেলেবেলার কত স্মৃতি, দাদুর সাথে কাটানো কত বিকেল। দাদু মারা যাওয়ার পর বাড়িটা কয়েক বছর ধরে খালিই পড়েছিল। চারপাশে গাছপালা, নীরবতা, এটাই তো অর্ক চেয়েছিল। ডায়েরির পাতায় দাদুর হাতে লেখা কিছু অদ্ভুত নকশা আর অস্পষ্ট তারিখ, তার সাথে কিছু দুর্বোধ্য শব্দ। দাদু নাকি মাঝে মধ্যে এমন সব কথা বলতেন যা বাড়ির অন্য কেউ বুঝত না। মা বলতেন দাদু বুড়ো হয়ে গেছেন, তাই মাথা খারাপের মতো কথা বলেন। কিন্তু অর্কের মনে হতো দাদু হয়তো এমন কিছু জানতেন, এমন কিছু দেখতেন যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। হয়তো তিনি এক ভিন্ন জগতের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিলেন। অর্কের ঠোঁটে একফালি হাসি ফুটে উঠল। দাদু যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো এই রহস্যময় নকশাগুলোর অর্থ বলে দিতে পারতেন। রাত 2টো পেরিয়ে গেছে। বাইরে গভীর নীরবতা। হঠাৎ তার ফোনটা মৃদু কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার। অর্ক চমকে উঠল। এত রাতে কে ফোন করতে পারে? এখানে তো তার চেনা জানা কেউ নেই, এমনকি এই নম্বরটাও তার পুরনো কোনো পরিচিতির সাথে মিলছে না। কলটা রিং হচ্ছে না, শুধু ভাইব্রেট করছে, যেন কেউ খুব সাবধানে, শব্দ না করে তাকে ডাকছে। কয়েক সেকেন্ড ধরে এই অদ্ভুত ভাইব্রেশন চলল। তারপর হঠাৎই কলটা কেটে গেল। অর্ক ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। নম্বরটা দেখে সে পরিচিতির জালে কিছু খুঁজে পেল না। হয়তো কোনো ভুল নম্বর, সে নিজেকে বোঝাল। ফোনটা আবার পাশে রাখল, কিন্তু তার মনে এক অব্যক্ত অস্বস্তি বাসা বাঁধল। এই নীরব, অদৃশ্য কলটি যেন তাকে এক অচেনা সুতোয় বাঁধতে চাইছে। 5 মিনিটও কাটল না, ফোনটা আবার কেঁপে উঠল। সেই একই আননোন নাম্বার। এবারও শুধু ভাইব্রেশন, কোনো রিংটোন নেই। অর্কের হাতটা যেন আপনা আপনি ফোনটার দিকে এগিয়ে গেল। এবার সে বিরক্ত নয়, বরং এক অজানা কৌতূহল তাকে আচ্ছন্ন করল। কলটা কেটে দিতে গিয়েও থমকে গেল সে। একটা অদ্ভুত অনুভূতি হলো তার। মনে হলো কলটা যেন ফোনের ভেতর থেকে আসছে না, বরং তার কানের খুব কাছেই, বাতাস ভেদ করে সরাসরি তার মস্তিষ্কে বাজছে। একটা শীতল স্রোত তার শির দ্বারা বেয়ে নেমে গেল, যেন কেউ তার পাশেই দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। সে ধীরে ধীরে কলটা রিসিভ করল। ফোনের স্পিকার তার কানে। কোনো শব্দ নেই, একদম পিন ড্রপ নীরবতা। এত নিস্তব্ধতা সে আগে কখনো অনুভব করেনি। শুধু তার নিজের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন শুনতে পাচ্ছিল অর্ক, যা প্রতিটি মুহূর্তে আরও তীব্র হচ্ছে। সে হ্যালো বলল, কোনো উত্তর নেই, শুধুমাত্র একটা গভীর শূন্যতা। আবার হ্যালো, এবারও শুধু সেই দমচাপা নীরবতা। সে কলটা কাটতে যাবে, তখনই তার কানের খুব কাছে, যেন বাতাসের ঢেউয়ে ভেসে আসা একটি খুব খুব অস্পষ্ট, প্রায় শোনা যায় না এমন ফিসফিসানির শব্দ তার কানে এলো। এতটাই ক্ষীণ যে মনে হলো তার নিজের মনের ভুল, রাতের নৈশব্দের এক বিভ্রম। কিন্তু এই ফিসফিসানির মধ্যে যেন একটি নাম লুকিয়েছিল, যা অর্ক কোনোভাবেই স্পষ্ট শুনতে পাচ্ছিল না। মনে হচ্ছিল কেউ যেন কোনো গোপন কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো অদৃশ্য শক্তি তাকে বাধা দিচ্ছে। অর্ক ফোনটাকে কান থেকে সরিয়ে স্ক্রিনের দিকে তাকাল। কলটা তখনও কানেক্টেড। সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিছুক্ষণ নীরবতা শুনল, তারপর ভয়ে ভয়ে আবার কানে নিয়ে এলো। এবারও সেই ফিসফিসানি, যেন বহু দূর থেকে কেউ কথা বলছে, কিন্তু কোনো শব্দ স্পষ্ট নয়। তার মনে হলো ফিসফিসানিটা যেন আরও কাছাকাছি আসছে, আরও স্পষ্ট হওয়ার চেষ্টা করছে। একটা শীতল বাতাস তার ঘরের জানালার পর্দাগুলোতে কাঁপিয়ে দিল, যদিও জানালা বন্ধ ছিল। হঠাৎ করেই কলটা কেটে গেল। অর্ক দেখল ফোনের ব্যাটারি এক ধাক্কায় 80% থেকে 20%-এ নেমে গেছে। মাত্র কয়েক মিনিট আগেই তো চার্জ করা ছিল। এটা কিভাবে সম্ভব? ব্যাটারি এত দ্রুত শেষ হয়ে গেল কেন? সে ফোনটাকে কয়েকবার নেড়েচেড়ে দেখল, যেন ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে কমে যাওয়াটা কোনো ডিভাইসজনিত ত্রুটি। কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছিল এটা স্বাভাবিক নয়। সে বিছানা থেকে উঠে দাঁড়াল। তার গা ছমছম করছিল। এই বাড়িতে সে একা থাকে, তাহলে এই গভীর রাতে কে ফোন করল? আর ফোনের ভেতরের ওই ফিসফিসানিটা কি ছিল? তার মনে হলো সে যেন একা নেই। ঘরের কোণগুলোতে, ছাদের ফাটলে,
এমনকি বাতাসের ফিসফিসানিতেও যেন এক অজানা উপস্থিতি লুকিয়ে আছে। তার চোখ পড়ল টেবিলের উপর রাখা দাদুর ডায়েরিটার দিকে। ডায়েরির একটা পাতা খোলা ছিল, যেখানে দাদু একটা নির্দিষ্ট তারিখের পাশে মোটা অক্ষরে লিখেছেন, অন্ধকার নেমে আসে নীরব আহ্বানে। তাদের কথা বোঝা যায় না, শুধু অনুভব করা যায়। আর একবার যখন তারা ডাকে, তখন সাড়া না দিয়ে উপায় থাকে না। দাদু আরও কিছু অস্পষ্ট চিহ্ন এঁকেছিলেন তার পাশে, যা দেখে মনে হচ্ছিল একটি বৃত্তের মধ্যে কিছু দুর্বোধ্য প্রতীক। অর্কের বুকটা ধক করে উঠল। দাদুর এই কথাগুলো কি আজকের এই নীরব কলের সঙ্গে সম্পর্কিত? ওই আননোন নাম্বার, ওই ফিসফিসানি, আর ফোনের ব্যাটারির আকস্মিক পতন, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি দাদুর জীবনেও এমন নীরব আহ্বান এসেছিল? দাদু কি এই একই রহস্যের জালে জড়িয়ে পড়েছিলেন? এই বাড়ি, এই ডায়েরি, আর এই রহস্যময় কল সব যেন এক সুতোয় বাঁধা পড়ে যাচ্ছে। অর্ক অনুভব করল সে একটি রহস্যের গভীরে প্রবেশ করছে, যেখান থেকে ফেরা হয়তো সহজ হবে না। রাতের গভীরতা বাড়ছিল, বাইরে চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়ছিল। অর্ক ফোনটা হাতে নিয়ে আবার নম্বরটার দিকে তাকাল। এটি একটি সাধারণ ফোন নম্বর ছিল না, এটি যেন একটি কোড, একটি প্রবেশদ্বার, যা তাকে এক অন্য জগতে নিয়ে চাইছে। তার মনে হলো সে এক অদৃশ্য খেলার প্রথম ধাপে পা রেখেছে, যার নিয়মকানুন তার অজানা। পরবর্তী পর্বে, সাইলেন্ট কলের পরবর্তী পর্বে শুনুন এই রহস্যের আরও গভীরে। সেই ফিসফিসানি কি কেবলই বিভ্রম ছিল, নাকি কোনো সতর্কবার্তা? অর্ক কি দাদুর ডায়েরিতে লুকিয়ে থাকা আরও গোপন তথ্য খুঁজে পাবে? আর নীরব আহ্বান অর্কের জীবনে কি ভয়াবহ পরিণতি ডেকে আনবে? সাইলেন্ট ব্লুপ্রিন্ট স্টোরি সাবস্ক্রাইব করে এই রহস্যময় যাত্রায় আমাদের সাথেই থাকুন।